মানুষ বাঁচে কদিন সেই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি। তবু দেখুন চারিদিকে কত অস্থিরতা, কত প্রতিহিংসা আর আফসোসের গল্প। এসব উন্নত বিশ্বে কম, কারণ একটা দেশে স্পোর্টস আর কালচার কতটা গুরুত্বপূর্ণ তারা তা জানে। তাই দেশের স্বার্থে তারা এক। আমাদের দেশে স্পোর্টস অ্যান্ড কালচার চর্চা দুটোই অগুরুত্বপূর্ণ। তাই আমাদের সমাজে দুর্নীতি, অনিয়ম ঢাকঢোল পিটিয়ে শাস্তি দিয়েও কমানো যায় না। দর্শক, স্বাগত সবাইকে। প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা অনুষ্ঠানটি নিবেদন করছে ফরচুন শু, সাথে আছে আব্দুল্লাহ হীরা। আজকের আড্ডায় স্টুডিওতে আছেন বিএনপির যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, আছেন জাতীয় ফুটবল দলের আরেক সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, এবং আছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমিনুল হক, আপনাকে দিয়ে শুরু করি। কদিন ধরে আমরা দেখছি পরিবর্তনের যে হাওয়া লেগেছে দেশের, সব কিছুই তো জানা দেশের কিভাবে পরিবর্তন আসলো। এখন অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল, তাদের একটা রাজনৈতিক একটা মুক্ত হাওয়া আমরা দেখতে পাচ্ছি। আপনি বিএনপির একটা বড় দায়িত্বে আছেন, পাশাপাশি আপনি একটা বড় পরিচয় সাবেক অধিনায়ক ফুটবলের, যেটি আমরা বলছিলাম। আমরা দেখেছি ক্রিকেট বোর্ডে আপনার উপস্থিতি, এবং ক্রিকেট বোর্ডে এক ধরনের পরিবর্তনের কথা আমরা শুনছি। ক্রিকেট বোর্ডের যারা সে সভাপতি, কারেন্ট পরিচালক, তাদের অনুপস্থিতিতে এক ধরনের কাজের যে অন্তরায় বা কাজের বিঘ্নতা হচ্ছে। সামনে আমরা হোস্ট হিসেবে টি-20 ওয়ার্ল্ড কাপ নারীদের আয়োজনের একটা সুযোগ রয়েছে, আমরা হোস্টিং করার কথা, যদি সমস্যা না হয় আমরাই করব। তো আপনারা আসলে আপনার উপস্থিতি ওখানে কেন মনে হলো যে আপনি কেন গেলেন? মানে আপনাকে ডাকা হয়েছিল নাকি নিজ স্বইচ্ছায় আপনি ওখানে উপস্থিত হয়েছিলেন? আর ওখানে সম্ভবত আরও অনেক সংগঠক ছিলেন, রাজনৈতিক কর্মীরাও ছিলেন। তারা আসলে কি চাইছেন আপনার উপস্থিতির মধ্যে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে বলতে চাই যে দেখেন, বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, সেই পতনের পরিবর্তনের পরে বাংলাদেশের সব জায়গাতেই সংস্কারটা খুব বেশি জরুরি। কারণ হচ্ছে যে গত 17 বছরে আওয়ামী সরকার যেভাবে প্রত্যেকটি জায়গাতে স্পোর্টস থেকে শুরু করে আপনি বলেন কালচার বলেন বা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বলেন, সব জায়গাতে কিন্তু তারা দলীয়করণ এবং রাজনৈতিকরণ করেছে, যেটাতে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। কারণ এই দলীয়করণের কারণে বাংলাদেশের যারা মাঠের স্পোর্টস ক্রীড়া সংগঠক বা যারা মাঠের খেলোয়াড়, তাদেরকে না এনে তারা তাদের দলীয়করণের কারণে তাদের যে পথধারী কিছু লোক আছে, তারা পছন্দের জায়গাগুলি তারা বেছে নিয়েছে। কেউ হয়তো বা ক্রিকেট বোর্ডে, কেউ ফুটবল ফেডারেশনে, কেউ বা বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব নিয়েছেন। এবং আপনি যদি বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলোতে দিকে তাকান, জেলা ক্রীড়া সংস্থা বলেন বা ডিএফএ বলেন, আমাদের সবগুলিতে কিন্তু একদম আওয়ামীকরণ করা হয়েছে। তো এটার কারণে আমরা যেটা চাই যে আজকে বাংলাদেশের যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে এবং স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো বাংলাদেশের কোনো স্পোর্টসে বা কোথাও কোনো দলীয়করণ দেখতে চাই না। কারণ আমরা চাই না যে বাংলাদেশে আর দ্বিতীয়বার কোনো স্বৈরাচারের জন্ম হোক। তো সেই চিন্তা ভাবনা থেকে যারা গত 17 বছর ধরে স্পোর্টসে বঞ্চিত হয়েছে এবং যারা মাঠের ক্রীড়া সংগঠক, যাদেরকে দিলে হয়তো বা নিশ্চয়ই তারা দলের লোক না, কেউ যাদেরকে দিলে হয়তো বা স্পোর্টস এগিয়ে যেতে পারত, এই ধরনের লোকগুলি যাতে আবার স্পোর্টসে আসে, তাদের আহ্বানেই কিন্তু আমাদের এই উদ্যোগ। এবং এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সংগঠন রয়েছে, বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ, সেই প্রতিষ্ঠানের উদ্যোগেই কিন্তু আমরা এই বিষয়গুলি নিয়ে দাবি উঠিয়েছি। এবং সেটা আমরা ক্রিকেট বোর্ডে গিয়েছি, আমরা এনএসসির সামনে গিয়ে আমরা দাবি জানিয়েছি, মানববন্ধন করেছি যে বাংলাদেশ, এবং আমরা আমাদের যে ক্রীড়া উপদেষ্টা তার কাছে আমরা আবেদন করেছি যে আপনি দ্রুত সময়ের ভিতরে আমাদের যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন এবং যারা মাঠের ক্রীড়া সংগঠক রয়েছেন তাদের সাথে বসেন, আলোচনা করে দ্রুত সময়ের ভিতরে আমরা যাতে এই বিষয়গুলি সমাধান করতে পারি। এবং আমরা চাই যে বাংলাদেশে যেহেতু প্রত্যেকটি জায়গায় সংস্কার হচ্ছে, পরিবর্তন আসতেছে, ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেহেতু এখানে আইসিসি কিংবা ফিফার একটা ব্যারিয়ার রয়েছে, আমরা চাই না যে আমাদের ইন্টারন্যাশনালি কোনো ধরনের খেলায় কোনো ক্ষতিগ্রস্ত কোনো কিছু হোক। আমরা চাই শান্তিপূর্ণভাবে সব কিছু চলবে। যেটি আপনি বলছিলেন যে যেটা মহিলাদের যে ইয়াটা নারী টি-20, এটাতে যাতে কোনো হ্যাম্পার না হয়, আমরা সেটা চাই না। আমরা চাই স্মুথলি রান করবে, কিন্তু স্বেচ্ছায়, আমার যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে আমি চাই যে তারা স্বেচ্ছায় পদত্যাগ করুক, স্বেচ্ছায় পদত্যাগ করে, এবং সেটা ক্রীড়া উপদেষ্টা আছে
তিনি দায়িত্ব নিয়ে বসে একটা অ্যাডহক কমিটি করে দিয়ে কিভাবে আমরা রান করাতে পারি এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারা দায়িত্বভার গ্রহণ করে তারা কাজ করবে। একটা বিষয় যেটি আপনি ওই সময় ক্রিকেট বোর্ডের সামনে যখন আপনি ছিলেন বা ওই সময় যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের উদ্দেশ্যে বলেছেন যে রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন, এখনও যেটি বললেন যে এটা কি সম্ভব রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন, মানে যে লোকগুলো অংশ নিবে সংগঠক হিসেবে তারা কি রাজনীতি মুক্ত থাকবে নাকি, মানে কিভাবে সম্ভব? আমি একটু বিষয়টা একটু বুঝিয়ে বলি আপনাকে। আমি রাজনীতিকরণ মুক্ত বলতে যেটি বুঝিয়েছি যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া, যেন আওয়ামী লীগ পুরাটাই আওয়ামী লীগের মতো দলীয়করণ, দলীয়করণ। আমি চাচ্ছি যে পার্টকে প্রাধান্য না দিয়ে, রাইট, আমি চেয়েছি যে এটা মুক্ত হোক, দলীয়করণ মুক্ত হবে এবং রাজনৈতিক মুক্ত হবে। কারণ এখানে বিএনপি লোকও থাকতে পারে, সেখানে আওয়ামী লীগের লোকও যদি কেউ থাকে যে হ্যাঁ মাঠের তারা ক্রীড়া সংগঠক, তারা মাঠের সে কোনো সমর্থক হিসেবে তার দ্বারা কোনো দেশ বা জাতি বা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, এ ধরনের যদি ভালো ক্রীড়া সংগঠক থাকে তারা আসবে। এবং সবাই তো আর দল করে না, কিছু নিউট্রাল লোক আছে যারা মাঠে তাদের জীবন দিয়ে দিয়েছে বা মাঠে তারা সার্বক্ষণিকভাবে কাজ করছে। এই ধরনের লোকগুলিকে এনে আমরা এমনভাবে করতে চাই যেখানে বাংলাদেশের মানুষ স্পোর্টসে নিয়ে যাতে বলতে না পারে যে বাংলাদেশে স্পোর্টস আবারও দলীয়করণ করা হয়েছে, রাজনৈতিকরণ করা হয়েছে। এই কথাটি আমরা দ্বিতীয়বার আর শুনতে চাই না। আমরা চাই সকলে নিউট্রালি কাজ করবে এবং বাংলাদেশের স্পোর্টসকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার সেভাবে আমরা করব। অবশ্যই তাই। একটু দেবব্রত পাল দাদা আপনার কাছে একটু আসতে চাই, আপনি বেশ কিছু বিষয় আপনিও সামনে এনেছেন গত কদিনে যদি আমরা বলি, এর আগেও অনেক কিছু পয়েন্ট আপনি সামনে আনার চেষ্টা করেছেন। আমার একটা জানার বিষয় যে এই যে বিষয়গুলো আপনি সামনে আনছেন বা যারা দূর থেকে একটু দেখছেন ক্রিকেটারদের কিভাবে মানে পাইপলাইনটা শক্ত ছিল না, জাতীয় দল গড়ার ব্যাপারে আপনাদের অনেক কথা আছে, আবার খেলা চলাকালে ম্যানেজাররা কিভাবে ক্রিকেটারদের ক্রিটিসাইজ করছে, এই যে বিষয়গুলো মানে সেই বিষয়গুলো তো আগেও হয়েছে, তো সেই বিষয়গুলো আলটিমেটলি কেন এখনই মনে হচ্ছে যে এখনই বলার সময়, মানে এটা আপনারা আগে সোচ্চার হলে, যেটি আমিনুল হক উনি বলছিলেন যে এই বিষয়গুলো তো নর্মালি থাকার কথা, মানে ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবে, কোনো দলীয় একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়েই আটকে থাকবে না, যারা যোগ্য তারাই ক্রীড়াঙ্গনকে চালিয়ে নেবে, এই তো কথা। তো এটা এখনই কেন মনে হলো, মানে এটা কি রাইট টাইম? না, আপনি যদি দেখেন যে আপনি যদি ক্রিকেটের ইতিহাস দেখেন যে স্বাধীনতার পর থেকে কিন্তু আপনি দেখবেন যে স্বাধীনতার পর থেকে একটা পর্যায় পর্যন্ত কিন্তু যারা যোগ্য সংগঠক ছিল তারাই কিন্তু আপনার জিনিসগুলো অপারেট করেছে। এটা আপনি ক্লাব ক্রিকেট বলি, আমরা ডিস্ট্রিক্ট পর্যায় থেকে বলি, সব জায়গায় কিন্তু ক্রিকেট বোর্ড বলি, ফুটবল ফেডারেশন বলি, এটা তৈরি হচ্ছে। আপনি দেখবেন যে 2006 সালের পর থেকেই কিন্তু আসলে এটাকে একটা কর্পোরেট কালচারে নিয়ে আসা হয়েছে, যে কারণে আপনি দেখবেন যে যোগ্য সংগঠকরা কিন্তু ক্রিকেট থেকে অনেক দূরে চলে গিয়েছে। আপনি যদি ক্রিকেট বোর্ডের দিকে আপনি তাকান, সেই মাঠের মানুষগুলো কিন্তু আর নাই। একটু নাম বলবেন তাদের, মানে আমরা তো একটু জানতে চাই, যোগ্য সংগঠক তো দাবি করে যারা আছে তারাও। আমি যদি আপনাকে বলি যে আপনি যদি সিসিডিএমের দিকে তাকান, সিসিডিএমে এখন 3-4টা মানুষের হাতেই কিন্তু আপনার 12টা-14টা ক্লাব। ফার্স্ট ডিভিশনের দিকে তাকান, একই অবস্থা। আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি, ধরুন গাজী গ্রুপেরই আপনার 5টা-6টা টিম আছে বা 4টা-5টা টিম আছে। আপনি যদি দেখেন বেক্সিমকো গ্রুপ, তাদের হাতেই কিন্তু অনেকগুলা গ্রুপ, এবং কাউন্সিলরশিপের জন্য এরকমভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে আসলে আপনি যদি কাউন্সিল অধিবেশনে বসেন না, আমরা তো থাকি, লাস্ট কাউন্সিলে সবাই এত প্রশংসা, একমাত্র আমি আর রকিবুল ভাই মনে হয় এটার এগেনস্টে বক্তব্য দিয়েছিলাম। সো সব কিছু মিলেই যদি আপনি যদি নাম মেনশন করতে বলেন, আপনি দেখেন যে মনি ভাই ছিল, জালাল আহমেদ চৌধুরী ওনারা ছিলেন, হ্যাঁ ইমরান স্যার এখনও কিন্তু আপনারা দেখবেন কোচিংগুলো করাচ্ছে, ওনারা কিন্তু নাই। ওর আগেও যদি আমরা অনেক স্বনামধন্য সংগঠকের নাম বলতে পারি বর্তমানে আর এখন যেটা হয়েছে কি, ঢাকার যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো এত কর্পোরেট কালচার হয়ে গেছে। ফর এক্সাম্পল কলাবাগান ক্লাব, ধানমন্ডি ক্লাব, হ্যাঁ, তারপর আপনার নবীন সংঘ, এই ক্লাবগুলো কিন্তু এলাকার মানুষের একটা সম্পৃক্ততা ছিল, হ্যাঁ। সো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা অনেক দূরে কিন্তু আমরা চলে গিয়েছি। প্রশ্ন যেটা ছিল আমরা আসতেছি যে আমরা এতদিন বলিনি, আপনার এটা কিন্তু আমরা কিন্তু প্রতিটা সময় বলেছি। আমি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম, আপনি দেখবেন প্রত্যেকটা ইস্যুতে প্লেয়ারদের সংশ্লিষ্টতা, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা ভোকাল হয়েছি। আজকে আইসিসির যে 2004 ওয়ার্ল্ড কাপ গেল, আমি লাস্টের দিনও বলেছি এটার এগেইনস্টে ক্রিকেট বোর্ড একটা প্রেস রিলিজ দিয়েছে, যেটা একেবারেই অসত্য। আমরা এটা উত্তরটা দিব, এটা ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এটা প্রস্তুত করছে, এটার উত্তরটা আসতেছে। আপনি দেখবেন বিপিএল এর প্রতি বছরে কি হয়, এটারও এক্সাম্পল আগামী কালকে পরশু কিন্তু ইন্টারন্যাশনালে আসবে। তো আপনি যদি দেখেন এর আগেও যখন আপনার আকরাম খান যখন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন, আমার সঙ্গে কিন্তু তার ব্যক্তিগতভাবে হটটক হয়েছে যে আমি কেন প্রবলেমগুলো রেজ করছি।
অনেক কিছু কি ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টলম্যান, আমরা অনেক কিছু কিন্তু মিডিয়াতে বলতে পারি না। তারপরও আপনি দেখেন ক্রিকেট না, আমি একটু আপনাকে থামাই। আমি যদি একদম স্পেসিফিক বলি, এই বোর্ডে ধরেন আকরাম খান আছে, এই বোর্ডে খালেদ মাহমুদ সুজন আছেন, এই বোর্ডে দুর্জয় আছেন, এর বাইরে ধরেন জালাল ভাই আছেন, জালাল ইউনুস, মাহবুব, এরকম অনেক, সিরাজ ভাই বা এরকম অনেক, এই লাইন আপের যারা আছেন তাদেরকে যদি আপনার কাছে বলি যে এই দীর্ঘদিন ধরেই তো আছেন, তারা কি মানে কেউই থাকার মতো যোগ্য না, মানে সবাই ব্যর্থ, নাকি কেউ কেউ এর মধ্যে ফিটেস্ট ছিলেন, কাজ করার সুযোগ আপনি পান? যদি দেখেন কামাল ভাই, টুটুল ভাই যখন ক্রিকেট বোর্ড পরিচালনা করেছিলেন, তখন কিন্তু ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের উপস্থিতির কথা পরিচালনা পর্ষদে আমরাই কিন্তু রেজ করেছিলাম। সেই প্রেক্ষিতেই কিন্তু ফর্মার ক্যাপ্টেনরা কিন্তু ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েছেন। ওর আগে জালাল ভাই, সিরাজ ভাই, মাহবুব ভাই কিন্তু আগে থেকেই সেই প্রতিফলনটা কি হয়েছে যে মানে তাদেরকে যুক্ত করা হলো? বলবো, আমি যদি একটা নৈতিক জায়গা থেকে বলি, ক্রিকেটারদের প্রতি আমাদের যে প্রত্যাশাটা ছিল যে ক্রিকেটাররা সংগঠক হিসেবে কেমন হয়, সেই জায়গায় কিন্তু আমরা সেই আস্থার জায়গাটা কিন্তু রাখতে পারিনি গত 8-10 বছরে। কিন্তু 2 টার্ম কিন্তু তারা ইলেকশন করেই কিন্তু তারা এসেছেন। বাট আমাদের যে প্রত্যাশা ছিল, যে ক্রিকেটারদের যে প্রত্যাশাটা ছিল, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে তাদের যে ভূমিকাটার প্রত্যাশা ছিল, সেই জায়গায় কিন্তু আমরা ছিলাম না। আপনি দেখেন আকরাম ভাই ক্রিকেট অফসে ছিল, পরবর্তীতে কিন্তু এটা কন্টিনিউ করতে পারেন নাই। মানে করতে পারেটাই কি তার ব্যর্থতার কারণে, না তিনি ফর এক্সাম্পল সাকিব আল হাসান নিজেই কিন্তু তার এগেইনস্টে কিন্তু অনেকবার কথা বলেছেন, একাধিকবার কথা বলেছেন। সো আপনি দেখেন যে টিমগুলোর সঙ্গে যে ন্যাশনাল টিমের সঙ্গে যখন কেউ কোনো ক্রিকেটার ম্যানেজার হিসেবে যায়, বোর্ড পরিচালক, আমরা কিন্তু আশা করেছিলাম যে টিমটা খুব সুন্দর একটি সমন্বয় থাকবে। আপনি দেখেন আমিনুল ভাই আছেন, এমিলি আছেন, ওনারা কিন্তু খুব সুন্দর বলতে পারবেন। আপনি যখন একটা টিম ডিউরিং ওয়ার্ল্ড কাপ চলতেছে, টিম চলাকালীন সময়ে আপনি যখন টিমের কোচ এবং প্লেয়ারের এগেইনস্টে মিডিয়াতে কথা বলবেন, এটা কিন্তু কোনো স্পোর্টসেই কিন্তু মানে এইটার কারণটা কি? সিস্টেমটাই ব্রেক করেছিল? মানে এই নিয়ে একটু বলবেন যে সিস্টেমটা কি ব্রেক করার ফলে মানে যিনি সর্বোচ্চ অভিভাবক ছিলেন তারই দায়টা বেশি পড়তায়, নাকি উইংস ধরে আপনি দায়ী করবেন? মানে এটা একটু বলবেন। একটু আমি এমিলি ভাইয়ের কাছ থেকে আসতে চাই। এমিলি ভাই, যেটি আমরা আলোচনা থেকে পাচ্ছি, ক্রিকেট বোর্ডের পাশাপাশি ফুটবল ফেডারেশন অন্যতম বাংলাদেশের একটা ফেডারেশন। সেই জায়গায় আমরা দেখছি যে মানে 4 মেয়াদে একজন দায়িত্বে আছেন সভাপতি হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ লিজেন্ড ফুটবলার, আপনাদের অগ্রজ একজন যিনি আছেন। আসলে তিনি এবারও শুনেছি, আমার সঙ্গে সরাসরি কথা হয়নি, কিন্তু গণমাধ্যমে এসে তিনি আরও একবার নির্বাচনে অংশ নিতে চান। মানে আপনারা মানে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, দেশেরও একটা পরিবর্তন আসছে, আপনার আসলে কি মত? মানে এইভাবেই চলবে? মানে উনিও নির্বাচনে অংশ নেবেন, আপনারা অনেকেই যারা ভোটার হিসেবে থাকবেন তারাও ভোট দিবেন, এইভাবেই ফুটবল ফেডারেশন চলবে? ধন্যবাদ আপনাকে। আজকে আমি আসলে কিছুটা নার্ভাস, বিকজ অনেকদিন পর বড় ভাই আমার সাথে বসেছেন, অনেক দিন পরে। একটা সময় তো আসলে আমরা একসাথে খেলেছি এবং একসাথে মানে ন্যাশনাল টিম অনেক আমরা ট্রফিও জিতেছি। 2010-এর সাব গেম জিতেছি আমিনুল ভাইয়ের নেতৃত্বে, 2003-এ আমিনুল ভাই দলে ছিল, 2005-এ আমরা আবার সাব ফুটবলে রানার আপ হয়েছিলাম করাচিতে, সেই দল আমরা একসাথে খেলেছি। যাক, আপনার কোশ্চেন আসি, যেটা হচ্ছে দেখেন এটা একটা প্রসেসের ব্যাপার। মানে আপনি আসলে একটা দায়িত্বে থেকে কি কাজগুলি করলেন সেটা যদি আপনি নিজে রিয়ালাইজ না করেন, তখন আসলে আপনাকে আমি বা যারা জনসাধারণ রয়েছে, যারা প্লেয়ার্স রয়েছে, তারা সারাক্ষণ আপনাকে বুঝালে আপনি কিন্তু জিনিসগুলি বুঝবেন না। আমি শুধু একটা এক্সাম্পল দিই। দেখেন আজকে ফুটবলে এই ঘন জোয়ারের আসার আগে পর্যন্ত দেখেন যে ফুটবল ফেডারেশন যেভাবে চলছিল, তখন কিন্তু কারো ভিতরে কোনো রকমের অনুশোচনা ছিল না যে আমার এই জায়গা থেকে চলে যেতে হবে বা ফুটবলটা কীভাবে চলছে, কেউ কিন্তু সেই জায়গাগুলি রিয়ালাইজ করেনি। বাট যখন এই প্রবলেমগুলি তৈরি হলো, একটা নতুন জোয়ার আসলো, যখন মানুষ যখন আসলে তার মত প্রকাশের মানে কথাগুলি বলতে পারলো, তখনই কিন্তু দেখবেন যে ফুটবল ফেডারেশন থেকে সালাম মুর্শিদি পদত্যাগ করেছে। মানে এটা ভেরি শেম, মানে অ্যাজ এ ফুটবলার হিসেবে সালাম মুর্শিদির মতো মানুষ, তার নামে ফিফা থেকে এলিগেশন আসছে, তখন সে চিন্তা করে না যে তার তখন পদত্যাগ করা উচিত। বাট তার যখন আসলে রাস্তা নেই, তখন সে কি করলো, মানে আমিনুল ভাইরা সবাই যাবে, মানে না, এইটা আমি দলমত নির্বিশেষে বলছি। আপনি তো মানে লজ্জাটা থাকতে হবে অ্যাটলিস্ট। আপনি এই পর্যায়ে থেকে আপনার নামে, আপনি ফাইন্যান্সের চেয়ারম্যান, আপনি রেফারিজ কমিটির চেয়ারম্যান, ফিফা থেকে আপনার নামে এলিগেশন আনলো যে আপনি এখানে একটা দুর্নীতির সাথে আপনি জড়িত। মানে এটা একটা বড় সেই মানে লজ্জার জায়গা না? তো সেই জায়গা থেকে সে কয়েকদিন আগে সে পদত্যাগ করেছে, সেটা তো অনেক আগে করা উচিত ছিল। ফিফা থেকে জেনারেল সেক্রেটারি নামে যখন আসলে এলিগেশন আসলো, তখন তো আমি মনে করি পুরো কমিটির পদত্যাগ করা উচিত ছিল। তো তারা সেইগুলি না করে কিন্তু তারা ওই চেয়ারটা ধরে রেখেছে। এবং ফুটবলের কি হয়েছে সেটা তো আমরা আসলে এই 15-16 বছর ধরে দেখছি। মানে কোনো তো আসলে রোডম্যাপ নেই, কোনো উন্নতির ছাপছোপন নেই, কোনো সব কিছু মিলেই কিন্তু আসলে বাজে একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা কিন্তু সবসময় কথা বলেছি, বাট সেই কথাগুলি কিন্তু তারা আসলে কোনোভাবেই কানে নেয়নি। বাট যেটা হয়েছে যে
আমি সব স্পোর্টসে বলবেন, যেহেতু আমি ফুটবলার, আমি ফুটবলের জায়গাটা বলবো অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমাদের দেশের মানুষের ভালোবাসার খেলা হলো ফুটবল। না, কিন্তু আমাদের আলোচনার ব্যাপার হলো যে পরিবর্তনটা কিভাবে হবে। আপনি একটু বলবেন, আমিনুল হক একটু বলবেন যে আসলে আপনার তো শুধুমাত্র আপনি এখন মানে এখন জাতীয় নেতার জায়গায় আছেন, মানে আপনি বিএনপির একটা অন্যতম জায়গা আপনি মানে পোস্টেড হয়ে আছেন। পরিবর্তনটা আসলে কিভাবে হবে সংক্ষেপে বলবেন, আমরা একটা বিরতি যাব, বিরতি থেকে। পরিবর্তনটা দরকার কি, এখন দেশের মানুষ চায় পরিবর্তন হবে সব সেক্টরে, এটি হচ্ছে পরিবর্তনের মূল উদ্দেশ্য। এবং আমি মনে করি যে দীর্ঘ 17 বছর ধরে যারা এই চেয়ারটিকে আগলে ধরে রেখেছেন, যেমন আপনি কাজী সালাউদ্দিনের কথা বলছেন যে তিনি চারবার অলরেডি নির্বাচিত হয়েছেন, ঠিক আছে, তাও এটা পলিটিক্যাল কারণে নির্বাচিত হয়েছেন। যদি ফেয়ার নির্বাচন বা ফেয়ার যদি কাউন্সিলর থাকতো তাহলে এটার সুযোগ ছিল না, কারণ উনি প্রথমবার যখন ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং উনি পাগলের মতো বলে ফেলেছেন যে আমরা 2022 সালে বিশ্বকাপ ফুটবল খেলতে চাই, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। তো ওনার মতো একজন লোক এই ধরনের কথা বলবে যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই, তো এই ধরনের লোক যখন এইসব চেয়ারে বসে থাকবে তো সেখান থেকে আমরা ভালো কিছু কখনোই আশা করবো না। এবং আপনি দেখেন ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এবং আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি যে প্রত্যেকটা জায়গাতে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, যেই পরিমাণ কারাপশন হয়েছে, এবং এমএলএ তো কয়েক এক্সাম্পল দিলে, এবং এটা ক্রিকেট বোর্ডেও এরকম এক্সাম্পল রয়েছে, এবং অন্যান্য ফেডারেশনগুলি হয়তো বা এই দুইটা ভারী ফেডারেশনের কারণে অন্যগুলি ফেডারেশন নিয়ে খুব বেশি মানুষের আলোচনার সাবজেক্ট হয় না। তো আমরা চাই যে, যেটা আমি স্পষ্টভাবেই বলতে চাই এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সরাসরি নির্দেশনা যে আমরা স্পোর্টসকে দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত করব, এবং এটার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি চাই, এবং সকলের সহযোগিতা নিয়ে, এবং আমরা বাংলাদেশের স্পোর্টসটাকে আমি রাতারাতি চেঞ্জ করতে পারবো না, বাট 10 বছর পরে বা 15 বছর বা 20 বছর পরে গিয়ে যদি একটা পরিবর্তন আসে, বাট স্টার্টটা করতে চাই। যে এটা স্টার্টের কথাটা আমরা গত 20 বছর ধরে যখন আমি খেলেছি তখন থেকেই বলেছি, এবং কাজী সালাউদ্দিন সাহেবের অনেক সময় বলে ফেলেছেন যে আমিনুল তো সবসময় আমার বিরুদ্ধে বলে। মানে কাজী সালাউদ্দিন সাহেবের সঙ্গে আপনার কি কথোপকথন বা কি আমার কোনো কথা হয় না, কোনো কথা হয় না, মানে আচ্ছা সেই নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে পরিবর্তনটা আসলে মানে প্রয়োজন, এবং পরিবর্তনটা আসলে কিভাবে হতে পারে। তারাও তো নির্বাচনে অংশ নিতে চাইলে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। একদিকে তাদের করাপশন নিয়ে কোনো কিছু হতে পারে, বাট তারা নির্বাচনে অংশ নেওয়ার মতো তো তাদের রাইট রয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা এখন গণতন্ত্রে বিশ্বাস করি, এতদিন গণতন্ত্র ছিল না। গণতান্ত্রিক উপায়ে সবাই সবার জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো অবশ্যই সামর্থ্য রাখে, কিন্তু আমরা যেটা বিশেষভাবে বলতে চাই যে গত 17 বছর ধরে যে লোকগুলি চেয়ারগুলোকে ধরে রেখেছে, যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, নিজেরা দুর্নীতি করেছে, সেই দুর্নীতিবাজরা আমার কাছে মনে হয় না যে কিভাবে তারা নির্বাচন করার স্বপ্ন দেখবে, যে কারণ সে নিজে তো করাপ্টেড, তাদের আসলে এক্স্যাক্টলি সরে যাওয়া উচিত আমি মনে করি। ওকে, একটা বিরতি দিতে হচ্ছে, আমরা বিরতির পর দর্শক একটা বিরতি দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখছেন ফরচুন সুনিবেদিত খেলার আড্ডা। স্বাগত আরও একবার, সঙ্গে আছে আব্দুল্লাহ হিরা, আমার সঙ্গে আছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, আছেন সাবেক তারকা ফুটবলার সাবেক অধিনায়ক জাহিদ হাসান আমিনী, এবং আছেন দেবব্রত পাল, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমরা যেখানটা আলোচনা করছিলাম যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আসলে যে পরিবর্তনের হাওয়া বইছে, স্পেশালি ফুটবল এবং ক্রিকেটের যে পরিবর্তন, সেটা কিভাবে হতে পারে। আমিনুল হক, আপনি বিরতিতে যাবার আগে এক ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমার নিজের কৌতূহল যে আসলে ধরেন যারা আছে তারা তো ধরেন একটু যোগ করেছিলেন আপনি যে নির্বাচনের মধ্য দিয়ে তো আছে, মানে কাজী সালাউদ্দিনকে বলি বা নাজমুল হাসান পাপনকে বলি, এই যে দীর্ঘদিন থাকা, এটারও তো একটা নীতিমালা থাকা প্রয়োজন। একটা মানুষ বারবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন এবং কোনো একটা সময়ের কারণে তিনি নির্বাচিতও হচ্ছেন, সেটারও তো একটা অগ্রহণযোগ্য একটা ব্যাপার কাজ করে যে তিনি এতবার প্রার্থী বা হবেন কেন। সেটা দেশ পরিচালনার ক্ষেত্রেও তো এরকম একটা প্ল্যান করা উচিত সামনের দিনগুলোতে। আপনি যে কথাটি বলছিলেন যে নির্বাচনের মধ্যে দিয়েই আছে, তো আপনি কিন্তু ভালো করেই জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে যে গত 17 বছর ধরে আওয়ামী লীগ তাদের জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা প্রত্যেকটি জায়গা যারা যে স্পোর্টস থেকে শুরু করে তারা কিভাবে নির্বাচন করেছে, নিজেদের নির্বাচন করেছে। তো সেখানে তো জনগণের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মাধ্যমে যে নির্বাচন আমরা চাই, সেটা কিন্তু কোথাও হয় নাই। সেটা জাতীয় নির্বাচনও হয় নাই, সেটা আপনি স্পোর্টসের যদি ধরেন যে আমাদের যে ফুটবল ফেডারেশনের এই ধরনের নির্বাচন সম্ভব, যেখানে ফিফার এত বড় নজরদারি থাকে। ফুটবলে তো আলটিমেটলি ভোটিং সিস্টেমটা ফিফাকে অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন। আমি আপনার সাথে শতভাগ একমত যে ফিফার যেই অ্যাকসেপ্টেন্স বা যেইভাবে নির্বাচনটা করতে চায়, বাট আমরা কি বলছি বারবার একটি কথা যে আপনি 17 বছর ধরে
আপনি একই লোক, আপনি একটু আগেই বলছেন যে 4 বার সে কাজী সালাউদ্দিন সাহেব নির্বাচন করেছে, তো কেন তাকে 4 বার নির্বাচন করতে হবে? তিনি যখন প্রথমবার করলেন তিনি ব্যর্থতার পরিচয় দিলেন এবং আপনাদের সাংবাদিক মহল থেকে শুরু করে স্পোর্টস অঙ্গনে সবাই বলছিল যে তিনি যাতে আর না করেন, নতুন কাউকে চায়। বাট তিনি আবার বললেন যে না, আমি তো ওই যে কি শেখ জামালের ফ্রেন্ড, আমাকে করতেই হবে। তিনি তার নেত্রীর কাছে গেলেন, তিনি বললেন সালাউদ্দিন করুক। এই যে বিষয়টা, এই যে পলিটিক্যাল ইনভলভমেন্ট, এটাই তো আমরা চাই না। এটা তো আলটিমেটলি তো পলিটিক্যাল এবং দলীয়করণ, রাজনীতিকরণ সেটাই চলে আসছে। কিন্তু বাংলাদেশের স্পোর্টসের কী হলো, বাংলাদেশ ফুটবলের কী হলো? আজকে ভুটানের মতো জায়গায়, ভুটানের মতো দলের সাথে আমাদের হারতে হচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন, তা আমরা কাজী সালাউদ্দিন আসার পরে আমরা চেয়েছিলাম যে হ্যাঁ, আমিও ভাবছিলাম, তখন তো আমি খেলি, উনি যখন সভাপতি হন, আশা করেছিলাম যে বাংলাদেশের ফুটবল হয়তোবা এখন উনি যেহেতু প্লেয়ারদের দুঃখ কষ্ট উনি বুঝবেন, হয়তোবা ভালো কিছু করবেন। বাট আলটিমেটলি তো রেজাল্ট জিরো। 2010 সালে যখন সাফ গেমস আমরা গোল্ড মেডেল পাই, উনি সেমিফাইনাল, আমি ক্যাপ্টেন। তিনি তো অভিভাবক ছিলেন। মানে একটা জাস্ট মজার কথা বলি, এই কথাটা আমি তার সামনেই বলেছিলাম। তিনি লজ্জায় তখন মাথা নিচু করে বসেছিলেন। আমি বলেছিলাম যে সেমিফাইনালের আগে উনি আমার সাথে কথা বলে গেলেন, জামিলুল তোমরা চ্যাম্পিয়ন হও, দেখো তোমাদের জন্য কী করো সেটা না, বাট সম্মান দেওয়াটা। তিনি চ্যাম্পিয়ন হওয়ার পরে 1 কাপ ডেকে যে চা খাওয়াবেন, সেই চাটাও খাওয়ান নাই। আমি একটা এক্সাম্পল দিলাম। এই যে প্লেয়াররা তো ইন্সপায়ার হয়, আপনি যে এসে একটা এই ধরনের অ্যাচিভমেন্টের পরেও যখন কিছু নাথিং, 1 কাপ চাও খান, এবং এটা আমি তার ফ্রন্ট অফ তার সামনে এবং সালাম মুর্শিদি তাদের সামনে বলেছি, ঢাকা ক্লাবে বসে, যে কোনো আপনাদের সাংবাদিকদের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল। রাইট। পরে বাধ্য হয়ে আমাকে পিছন থেকে এসে সাংবাদিক ভাই বলছে আমিনুল অনেক বলছে আর বললো না। বিষয়টা হচ্ছে, বিষয়টা কি যে সত্য কথা বলতে দ্বিধাবোধ করি না, বাট সত্য কথা শোনার মতো অ্যাকসেপ্টেন্স আপনার থাকতে হবে। কারণ আপনি যখন একটি জায়গা হোল্ড করবেন, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি এই বিষয়গুলোর উত্তর দিতে খুবই সুবিধা হবে আমাদের দর্শকদেরও। সামনে তো নির্বাচনের ডেটই ঘোষণা করা আছে ফুটবল ফেডারেশন, সেই ধারাবাহিকতায় কি আপনাদের প্রস্তাব থাকবে যে ফিফার গাইডলাইন মেনে যে নির্বাচন হতে যাচ্ছে অক্টোবরের দিকে, সেটা কি এগিয়ে নিয়ে আসার কোনো প্রয়োজন আছে, নাকি সেই নির্বাচনেই একটা পরিবর্তন হতে পারে? আমার কাছে বিষয়টা হচ্ছে এমনভাবে আমি ব্যাখ্যা করতে চাই যে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে সেটা ফিফাও অবগত আছে, সেটা আইসিসিও অবগত আছে। তো সেই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন বা যে পরিবর্তনের হাওয়া, সেটা তো ফিফার কাছেও বা আইসিসির কাছেও সেই বিষয়টা অবগত। আমার কথা হচ্ছে যে আমরা নিয়ম মাফিকই করব, কিন্তু সেটা যদি প্রয়োজন হয়, আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, আমি অলরেডি তার একজন প্রতিনিধি এসে আমার সাথে কথা বলে গেছেন এবং তার সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, এবং আমি তাকে বলেছি যে ভেরি সুন আপনি তাকে বলেন যে আমাদের ক্রীড়া সাংবাদিক রয়েছেন যারা, বা আমাদের যারা মাঠের ক্রীড়া সংগঠক রয়েছেন, আমাদের খেলোয়াড় রয়েছেন, তাদের সাথে বসে আলোচনা করে এটা একটা সমাধান বের করতে। কারণ আমরা ফিফা থেকে যাতে কোনো ব্যারিয়ার না আসে বা আমাদের আইসিসি থেকে কোনো ব্যারিয়ার না আসে, যাতে স্মুথলি আমরা চালাতে পারি, এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করি, সমাধান করা সম্ভব। এবং সেই ক্ষেত্রে যদি আমরা ফিফার কাছে যদি বলি যে না আচ্ছা ঠিক আছে, নির্বাচনটা একটু কিছুদিন পিছিয়ে দিয়ে আমরা সুন্দর করে নতুনভাবে গুছিয়ে তারপরে আমরা নতুনভাবে নির্বাচনটা করতে চাই, যেখানে মাঠের যারা ক্রীড়া সংগঠন, যেখানে কোনো দলীয়করণ করা থাকবে না, প্রস্তুত হবার সুযোগ তৈরি করে দেওয়া। ওই সময়টা আমরা ডেফিনেটলি এটা আলোচনা সাপেক্ষে আমরা করে নিতেই পারি। ওকে, জাহিদ হাসান আমিলি, যেটি আমিনুল ভাই বলছিলেন, সেই ধারাবাহিকতা যদি বলি যে আসলে মানে আপনি মানে এবার নির্বাচনে, মানে আমরা বারবার দেখেছি নির্বাচনে প্রার্থীর অভাব রয়েছে। মানে আমরা যদি বলি যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্টের প্রার্থী আমরা দেখলাম যে কাজী সালাউদ্দিনের সাথে ঠিক ওই প্রার্থী কখনোই পায়নি গত 4 মেয়াদে যদি বলি। এইবার কি এর পরিবর্তন তো প্রার্থী দিয়েই হতে পারে নাকি? মানে প্রার্থী স্ট্রংলি দাঁড়িয়ে সে কাজী সালাউদ্দিন দাঁড়াক না দাঁড়াক, এটা কোনো মিল? এখানে আমি আপনার সাথে একটু ডিফেট করি, প্রার্থীর অভাব ছিল না, প্রার্থী ছিল। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে যে প্রার্থীরা ছিল, হেভিওয়েট প্রার্থীরাই ছিল, বিভিন্ন ধরনের আসলে তাদেরকে চাপ প্রয়োগ করে কিন্তু দেখা গেছে যে তারা নির্বাচন করতে পারেনি। মানে এগুলি শুধু আমি না, আমার মনে হয় সবাই জানে। তো যেটা আমিনুল ভাই বলল, আমাদের দেশে কিন্তু যারা দক্ষ ক্রীড়া সংগঠক তারা কিন্তু লাস্ট 15 বছর ধরে কিন্তু অ্যাবসেন্স, তারা কিন্তু কোনোভাবেই কোনো কাজ করতে পারছেন। এবং তাদের যদি অতীত রেকর্ড দেখেন, তারা কিন্তু ফুটবলে বেশ অবদান রেখেছে। ওই লোকগুলি কিন্তু আসলে এখন হতাশ হয়ে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে আসলে ফুটবল থেকে। সো অনেক লোক আছে যারা আসলে নিঃস্বার্থভাবে ফুটবলে কাজ করতে চায়। এবং আমার একটা কোশ্চেনের জায়গা হলো যে দেখেন, ফুটবল ফেডারেশন এভরি সেক্টরে আমার কাছে আপনি যখন একটা দায়িত্বে থাকেন, তখন আসলে আপনার প্রথম, আমি দেখেছি যে আপনার প্রথম টার্গেটই থাকে আসলে আপনি দুর্নীতি কোন জায়গা থেকে করবেন, মানে অর্থ আত্মসাৎ কীভাবে করবেন, ওই জায়গাটা মেইন ফোকাসে থাকে। যেহেতু আমি ফুটবল খেলি, ফুটবলের জায়গাটা আমি যেহেতু বেশি জানি, এটা এখান থেকে বললাম। কারণ আপনি যখন ফিফা থেকে জেনারেল সেক্রেটারি নামে এত বড় এলিগেশন আসলো, তারপরেও কিন্তু ফুটবল ফেডারেশনে শোনা গিয়েছে তাকে আবার জেনারেল সেক্রেটারি করা যায় কিনা।
তো এইগুলি তো আসলে আমাদের ফুটবলটাকে আসলে কোথায় নিয়ে গেছে। সুতরাং এইগুলি কিন্তু এখন মানে চেঞ্জের একটা বড় পরিবর্তনের কিন্তু আমরা আশা দেখছি। এবং না সেই জায়গায় আপনারা কতটা সোচ্চার থাকবেন, মানে ব্যাপারটা না, already আমরা সোচ্চার, already শুধুমাত্র একটা ব্যাপার বটে, সেটা তো স্ট্যাবলিশ করা প্রয়োজন যে পরিবর্তনটা হতে হবে, যেটা আমিনুল ভাই বলছিলেন যে পরিবর্তনটা হতে হবে নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু সেটা সুযোগ করে দেওয়ার জন্য কিছুদিন পিছিয়ে দেওয়া যেতে পারে নির্বাচন, কিন্তু আপনারা কতটা সোচ্চার থাকবেন পরিবর্তনের বিষয়ে? অলরেডি আমরা কিন্তু অলরেডি ফুটবল ফেডারেশনে গিয়ে একটা, আমরা যারা সাবেক প্লেয়ার রয়েছে তারা কিন্তু অলরেডি একটা প্রেস কনফারেন্স করেছে, এবং এই যে কমিটি রয়েছে তাদের পদত্যাগ কিন্তু আমরা ওখান থেকে চেয়ে আসছি। অলরেডি সালাম মুশি পদত্যাগ করেছে। আমি মনে করি পুরো কমিটিকে কিন্তু এখানে পদত্যাগ করা উচিত, এবং যারা দক্ষ সংগঠক তাদের সুযোগ দেওয়া উচিত। এবং যেহেতু ফিফার একটা বড় গাইডলাইন রয়েছে, এখানে আসলে আপনি অনেক কিছু ইন্টারাপ্ট করতে পারবেন না। যেহেতু নতুন ক্রীড়া উপদেষ্টা হয়েছে, তার একটা বড় কনসার্ন থাকতে হবে। এবং আমার অ্যাডভাইস না, আমি আসলে এইটা চিন্তা করি যে আমাদের দেশের স্পোর্টসে যেটা হয় যে প্রত্যেকটা ফেডারেশন আলাদা আলাদাভাবে কাজ করে, বাট তারা কিন্তু আসলে কোনো জবাবদিহিতার ভিতরে থাকে না। স্পেশালি স্পোর্টস মিনিস্ট্রি থেকে যদি এই জবাবদিহিতাটা যদি প্রত্যেক বছর ইয়ারলি নেওয়া যায়, তখন কিন্তু তারা ওই যে দুর্নীতিটা করে সেটা কিন্তু অ্যাটলিস্ট করতে পারবে না। কিন্তু এখানে তো বলা হয় ফিফার, আমি আসছি না, এখন ফিফা তো আসলে সব ব্যাপারে আসলে আপনাকে আপনি সব ব্যাপারে কিন্তু সব ডিসিপ্লিনের ব্যাপারে কিন্তু ফিফা আপনাকে ইন্টারফেয়ার করবে না। আমাদের স্পোর্টস আমাদের সব কিছু, তো স্পোর্টস মিনিস্ট্রি থেকে আসলে মন্ত্রণালয় থেকে যদি এই তদারকিগুলি করে এবং একটা আলাদা কমিটি করে, লাইক ফুটবলের জন্য আলাদা যদি 2 জন লোক মিনিস্ট্রি থেকে যদি কমিটি করে দেয় যে আপনারা পুরো বছর ফুটবল ফেডারেশনের জিনিসগুলি আপনার তদারকি করবেন, তারপর একটা রিপোর্ট দিবেন। অ্যাট দ্য সেম লাইক ক্রিকেট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তখন কিন্তু একটা ডিসিপ্লিন আছে, জবাবদিহিতাটা থাকা উচিত। কারণ আমি আর একটু বলি, দেখেন আপনি যদি বড় কোনো সফলতা নিয়ে আসেন, তখন কিন্তু আপনি রাষ্ট্র থেকে পুরস্কার পাচ্ছেন, স্পোর্টস মিনিস্টার থেকে পুরস্কার পাচ্ছেন, ওইটা কিন্তু আপনি নিচ্ছেন। তো আপনি যখন ফল্ট করবেন তখন ওই জবাবদিহিতা কেন থাকবে না? এগুলি একটা নিয়ম। আমি একটু দাদার কাছে যেতে যে দাদা, এই আলোচনা তো এরকম করাই যায়। আপনাকে যদি বলি স্পেসিফিকলি, যদি বলি এই কমিটিতে যারা ক্রিকেট বোর্ড চালাচ্ছে, সেই কমিটিতে যারা আছেন 20-21 জন বা 22 জনের মতো যারা ডিরেক্টর আছেন, তাদের মধ্যে আসলে কাদেরকে আসলে আপনি আর দেখতেই চান না? মানে এই গত মেয়াদে এমন কিছু করেছে এরকম বলা যায়, বা সংখ্যাও বলতে পারেন, নাম যদি না বলতে পারেন। আমি বলি 25 জন ডিরেক্টর আছেন, হ্যাঁ, দিস দ্য টিম ওয়ার্ক। আপনার যখন টিমের পারফরমেন্স হবে না এবং পারফরমেন্স কিন্তু অনেক ফল করবে, তখন কিন্তু আপনি পুরো টিমটাকে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। ওকে, মানে এটা পুরো টিমটাকেই কিন্তু আমি ধরুন 25 জনের মধ্যে সমভাবে তো আপনি বিভাজন করতে পারবেন না, এটা খারাপ ওইটা খারাপ, হ্যাঁ। সো একটা টিম যখন রান করবে না, দীর্ঘদিন যাবত একটা 16 বছর যাবত একটা ফুটবল টিম খেলতেছে, সেই বা ক্রিকেট টিম খেলতেছে, সেই ক্রিকেট টিম পারফরমেন্স করছে না, আপনি কিন্তু এককভাবে ইন্ডিভিজুয়ালি ক্যাপ্টেনকে শুধু সরিয়ে দিলেই কিন্তু আপনার হবে না। সো আপনাকে কিন্তু ওইভাবে বের করতে হবে। আমি একটু বলি, শুধু ক্যাপ্টেনকে না সরিয়ে যদি টোটাল টিমকে সরাতে চান, সেটা তো বিরাট শূন্যতা। মানে আপনি যদি একেবারেই শূন্যতা না, আমি একেবারেই শূন্যতা না, আপনার সংগঠক লেভেলে একেবারেই শূন্যতা না। আপনি যদি দেখেন ক্রিকেট বলি, ফুটবল বলি, এই খেলাগুলো না এত উপরে চলে গেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আমরা কেন পারতেছি না? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে আমরা অনেক বেশি পিছিয়ে গেছি। কেন পিছিয়ে গেছি? আমাদের সংগঠকরা এবং প্লেয়াররাও কিন্তু আমরা নলেজ বেসড যে স্পোর্টসের কথা আমরা বলি, মডার্ন ক্রিকেট বলি, মডার্ন ফুটবল বলি, আমরা তো এটার আশেপাশেই নাই, না আছে আমাদের সংগঠকরা। না থাকাতে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না, যেটাতে কিন্তু সাফার করতেছে প্লেয়াররা। এই কারণে আপনার কোয়ালিটি প্লেয়ার বেরোচ্ছে না। আপনি দেখেন ক্রিকেট বোর্ডে আমরা টেস্ট স্ট্যাটাস পাইলাম 2000 সালে, রাইট? এক যুগ হয়ে গেছে। আমরা কি এগিয়েছি না পিছিয়েছি? আফগানিস্তানের সঙ্গে আমরা ফার্স্ট টেস্টে হেরেছি, ডেবু টেস্টে আমাদের হোমে, তো এর থেকে তো পরাজয় কিছু না। আপনি নেপালের সঙ্গে ম্যাচ জিতেন, নন টেস্ট প্লেইং কান্ট্রি, এটা আপনার উচ্ছ্বাস প্রকাশের জায়গা হয় বিশ্বকাপে। আমরা যেভাবে বিশ্বকাপে আমরা একটা পর্যায়ে গিয়েছি, এটা কি কখনো কাম্য ছিল আমাদের? আমরা কি এইভাবে খেলতে চেয়েছিলাম? 2004 ওয়ার্ল্ড কাপে আপনি যদি দেখেন, টিম সিলেকশন থেকে শুরু করে টিম ব্যবস্থাপনা সব কিছু, একটা জিনিস কি, একটা ফেডারেশনে আপনার অব্যবস্থাপনা, অনাচার, অপেশাদারিত্ব, এগুলো কি করে আপনার দুর্নীতির জন্ম দেয়। আপনি যতদিন পর্যন্ত শুদ্ধতার পথে না আসবেন, আপনি সততা এবং শুদ্ধতার পথে না আসবেন। আপনি দেখেন বাংলাদেশটা একটু মধ্য বয়সে দাঁড়িয়ে আছে, স্বাধীনতা প্রায় 52 বছর, তার মানে মিডল এজ, হ্যাঁ। এখন যদি আমরা এই পরিবর্তনটা না করে, আপনি যে সংস্কারের কথা বলছেন, যে তারুণ আজকে আমিনুল হকের মতো ফুটবলাররা আছেন লিজেন্ডারি, তারা একটা পজিশনে আছেন, আজকে তাদেরকে দায়িত্ব দেন। এই তারুণ্য নির্ভর যদি স্পোর্টস না হয়, নলেজ বেসড স্পোর্ট যদি না হয়, আপনি কখনোই ক্রিকেট বলেন, ফুটবল বলেন, কোনো জায়গায় আপনার এগিয়ে যাবে না। অবশ্যই একটা বিরতি, আরও একবার বিরতি নিতে হচ্ছে। দর্শক,
আমরা যেখানটা আলোচনা করছি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন ফরচুন সুনিবেদিত খেলার আড্ডা। স্বাগত আরও একবার। আপনার সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি একদম এই পার্টে সময় কম। দাদা, আপনাকে একটু জানতে চাইব যে কথাটা আপনি তুললেন যে পরিবর্তনের বিষয়গুলো তো সামনে রেখে এই বাকি দিনগুলোতে আপনাদের কি কাজ থাকবে? আসলে আমাদের কিন্তু সহায়তা, ধরেন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে যে আমাদের দাবিগুলো থাকে এগুলো করা, আর এমনিতে কিন্তু ক্রিকেট বোর্ডের মূল ফাংশন যেটা, এখানে কিন্তু আমাদের কিন্তু কিছু করার থাকে না কিন্তু। সো বর্তমান যেই অবস্থানটা বিরাজ করতেছে, যেটা ধরুন আপনাদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা বসলো বা এই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসা হলো, সেখানে আপনি থাকলেন, মানে আপনারা কি কি বিষয় সামনে নিয়ে আসবেন? আমাদের বিষয়গুলো হচ্ছে যে একটা স্বচ্ছ সুন্দর সততার সঙ্গে ক্রিকেট বোর্ড চলুক। আমি যেটা বলছি নলেজ বেসড ক্রিকেট কিন্তু এখন আর গত 20 বছরের জায়গায় নাই। সো এই জায়গায় যারা প্লেয়ার ছিল, দীর্ঘদিন রিনাউন্ড সংগঠক ছিল, যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড ভালো, সব কিছু মিলিয়েই কিন্তু আপনার ক্রিকেট বোর্ডকে একটা পুনর্বিন্যাস কিন্তু এখন করা উচিত। এবং এই যে পুনর্বিন্যাসের কথা বলছি, এবং আশু যে এমনি কথা হচ্ছে, এটা গুঞ্জন আকারে আছে, কেউ এটা দায়িত্ব নেয়নি, যে পাপন ভাই বলেছেন যে তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? না, ডেফিনেটলি এটা তো একটা ইতিবাচক ব্যাপার যে সবাই যখন পদত্যাগের দাবি করছে, এই সময় প্রেসিডেন্টের কাছ থেকে এরকম একটা রিপ্লাই আসবে, ডেফিনেটলি এটা ইতিবাচক ব্যাপার। এবং খুব দ্রুত অ্যাডহক কমিটি আপনারা চাইছেন কিনা, যে অ্যাডহক কমিটির মধ্য দিয়ে নতুন একটা কমিটি করার? হ্যাঁ, আপনি যদি দেখেন বোর্ড প্রেসিডেন্ট যখন পদত্যাগ করবে, দ্যাট মিনস কি একটা প্রসেস স্টার্ট হইলো, একটা মেসেজ কিন্তু অন্যান্য ডিরেক্টরদের মধ্যে চলে গেল। সো আশা করি যে এই মেসেজটা যখন সবার মধ্যে যাবে, তখনই কিন্তু একটা অ্যাডহক কমিটি, আমাদের সম্মানিত ক্রীড়া উপদেষ্টা আছেন, একটা প্রয়োজন অনুভব করবেন। আমরা একদম সময় কম, আমরা একটু জায়েদ হোসেন আমিল আপনার মন্তব্য জানতে চাই। বেশ কিছু ক্লাব একটা সংকটের মধ্যে পড়ে গেছে, একটু সংক্ষেপে যদি বলেন, যদিও এর ফাইনাল বার্তাটা আমিনুল হক দিবেন, আপনি এইসব বিষয় জানেন কিনা, মানে কি কি হয়েছে, মানে ক্লাব সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি এবং কিছু টিভি নিউজে দেখেছি যে কিছু ক্লাব খেলতে চাচ্ছে না। আমি নাম বলবো না, বাট এটা আসলে আমাদের প্লেয়ার যারা, মানে আমি তো খুব রিসেন্টলি খেলা ছেড়েছি আর কি, মানে এটা প্লেয়ারদের জন্য কিন্তু খুব বড় একটা তার ফ্যামিলিতে ইম্প্যাক্ট পড়বে। কারণ এখানে 2টা বা 3টা যে ক্লাবগুলি খেলছে না, তারা কিন্তু প্রায় 100 থেকে 150 প্লেয়ার এই ক্লাবগুলিতে ইনভলভমেন্ট। সুতরাং এই প্লেয়ারগুলি আসলে এই মোমেন্টে কোথায় খেলবে? এখানে একটু দাঁড়িয়ে দেন, আমরা একদম 19 তারিখে কিন্তু লাস্ট শেষ করুক, মানে এই কথাটা এইটাই যদি হয়, আমরা জানি যে অনেক ক্লাবগুলোর নামের সঙ্গে বিগত সময়ে যারা সরকারি ছিলেন তারা নামের সঙ্গে যুক্ত আছেন, শেখ কামাল, শেখ জামাল, এইসব, বা শেখ রাসেলের ক্লাব রয়েছে, এইসব দলগুলোর যারা পৃষ্ঠপোষক ছিল তারা ঠিক পৃষ্ঠপোষকতা করতে চাইছে না, এরকম গুঞ্জন আছে বা খবর আছে। এই ব্যাপারে আপনার মেসেজ থাকবে? আমার কাছে যেটা মেসেজ, আমি স্পষ্টভাবে বলতে চাই যে ক্লাবগুলিতে যারা কাজ করছেন বা ক্লাবগুলিতে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, সেখানে হয়তো বা সরাসরি অনেকেই আছেন সরাসরি দলীয়ভাবে জড়িত, এবং এই দলের কারণেই কিন্তু তাদের ভিতরে একটি নেগেটিভ একটা সেন্স কাজ করছে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, এখানে খেলোয়াড়দের একটি বিষয় রয়েছে, ক্লাবের সাথে প্লেয়ারদের, আপনারা আপনাদের স্ব অবস্থান থেকে কাজ করে যান, এখানে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এটা রাষ্ট্রীয় যখন একটি সিদ্ধান্ত আসবে তখন এটার সমাধান একটা হবে, কিন্তু ক্লাবগুলি যাতে ভিক্টিমাইজ না হয়, খেলোয়াড়রা যাতে ভিক্টিমাইজ না হয়, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা লিবারেল খুবই, এবং এটা নিয়ে আমাদের এই মুহূর্তে অন্য কোনো ভাবে না ভেবে স্ব অবস্থানে থেকে আপনারা কাজ করে যান। পরবর্তীতে যেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসলে তখন এই বিষয়গুলি নিয়ে ভাবা যাবে। অবশ্যই তাই। আমাদের একদম থামতে হচ্ছে। আমিনুল হক, জায়েদ হোসেন আমিলি এবং দেবব্রত পাল, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা আলাপ করছিলাম দর্শক, যে আমাদের আজকের আলোচনা থেকে যে আমাদের দেশের যে স্পোর্টসের যে অবস্থা, দেশের যে অবস্থা, বা আমরা আসলে এমন একটা স্পোর্টস চাই, যেটি আমাদের অতিথিরা বলছিলেন যে সেখানে দক্ষ যারা ক্রীড়া সংগঠক আছে, যাদের মধ্য দিয়ে দেশের স্পোর্টস নিরাপদ থাকবে, যেখানে দলীয়করণের চিহ্ন থাকবে না, স্পোর্টস একটা নলেজেবল একটা ফান্ডামেন্টাল জায়গা তৈরি করতে পারবে, যেখানে আমরা দেখব ক্রিকেট তার গতিতে এগিয়ে যাচ্ছে, ফুটবল তার গতিতে এগিয়ে যাচ্ছে, বা অন্যান্য ফেডারেশন যারা অলিম্পিকের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তৈরি করে, সেই অবস্থানটা আরও দৃঢ় হচ্ছে, সেরকম একটা প্ল্যাটফর্মের দিকে বাংলাদেশ এগোবে, এই প্রত্যাশা আমরা করতেই চাই। সবাই ভালো থাকবেন, আর ডিবিসির সঙ্গেই থাকবেন 24 ঘন্টা।